আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় চাঁদাবাজির শেষ কোথায়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে চাঁদাবাজির শেষ কোথায়। আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি, সেই ঘটনার পর থেকেই মূলত সারা দেশেই এটি নিয়ে আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে প্রত্যেকটি জায়গায় এটি নিয়ে বেশ হইচই চলছে। আপনিও রাশেদ খান, আপনিও একটি পোস্ট দিয়েছেন আজকে, সেই পোস্টে আপনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। এর পাশাপাশি আজকে আরেকটি খবর আছে যে জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে, এটি সোমবার সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে, এটি একটি ভালো খবর। আমি প্রথমেই রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি তার পোস্টটি একটু উল্লেখ করতে চাই রাশেদ খানের জন্য। একজন ডিসির সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমাকে জানালেন জেলা পর্যায়ের সব দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের ওপর উপদেষ্টাদের নির্দেশনা আছে। এ কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছি। প্রতিটা মন্ত্রণালয় ও সরকারি দপ্তরেও একই অবস্থা। তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধিরা বদলি বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি আমাকে বলছিলেন, অমুক সমন্বয়করা আমাকে এখানে এনেছে, আমাকে বাদ দিবে, আমার বিরুদ্ধে অভিযোগ দিবে, এগুলো করে কিচ্ছু করতে পারবে না। গতকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গে কথা হচ্ছিল, সে আমাকে বলল, ভাই অমুক মিনিমাম কোটি টাকার বেশি কামিয়েছে। আমি বললাম, কি বলো? সে বলে, ভাই গণ অভ্যুত্থানের পর এক একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহ সমন্বয়ক পরিচয়ে গিয়েছি, একই অনুভূতি হয়েছে। রাশেদ, অনেকগুলি কথা আপনি উল্লেখ করেছেন এবং বেশ কিছু বিষয় বলেছেন যে বদলি বাণিজ্য, প্রমোশন, নিয়োগ, বিভিন্ন কাজ তারা করে থাকেন এবং আপনি কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, তারাই বিষয়টি আপনাকে জানিয়েছেন। আপনার কাছে একটি বিষয় আমার জানতে চাও যে আসলে অপরিসীম ক্ষমতাই কি তরুণদের পথভ্রম করছে? ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি, যারা বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতা ছিল তারা কিন্তু একটি দল গঠন করেছে। নাহিদ ইসলাম নিজেই বলেছিলেন যে এখন আর এই বৈষম্য বিরোধী বা সমন্বয়ক এই পরিচয়টা আসলে এক্সিস্ট করে না। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে এনসিপির কার্যালয়ে কাউন্সিল হলো এবং সেখানে নতুন করে কমিটি দেওয়া হলো এবং জেলায় জেলায় কমিটি দেওয়া হচ্ছে। কেন, কি কারণ? আপনি দেখেন, এই যে সকল শিক্ষার্থী যাদেরকে স্কুলে যাওয়ার কথা, কলেজে যাওয়ার কথা, যাদেরকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, হ্যাঁ গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে, কিন্তু তাদেরকে এই কথা কখনোই বলা হচ্ছে না যে তুমি তোমার পড়ার টেবিলে ফিরে যাও, ক্লাসে যাও, পরীক্ষা দাও। বরং আমরা লক্ষ্য করছি যে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যতটা না পড়াশোনা হয় তার থেকে বেশি আন্দোলন হচ্ছে। এর দায়টা আসলে কার? আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে ছাত্র প্রতিনিধি যাদেরকে দেওয়া হয়েছিল জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, মন্ত্রণালয়ে, তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ। এই যে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, যার বিরুদ্ধে আমরা দেখলাম গতকাল তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ যে একজন সাবেক এমপি, সংরক্ষিত আসনের শাম্মী আহমেদ সম্ভবত নাম, তার বাড়িতে যাওয়া হয়েছে। 1 কোটি টাকা চাঁদাবাজি সেখান থেকে করা হয়েছে, এর মধ্যে প্রথম কিস্তির টাকা। দেখেন, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি, বলা হচ্ছে যে কেউ আপনার হাট দখল, বাজার দখল করছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিয়োগ দিয়ে বড় বড় কোটি কোটি টাকা কামাই করা হচ্ছে, যার একটি প্রমাণ হলো যে একজন সাবেক এমপির বাড়িতে গিয়েছে 1 কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে, দাবি করা হয়েছে, এর মধ্যে 10 লাখ টাকা আদায় করেছে। তো এই হচ্ছে অবস্থা। যে কারণে আমি দেখলাম যে ফেসবুকে এখন অনেকে কমেন্ট করতেছে, চাঁদা ওঠে গুলশানে, ভাগ যায় রূপায়ণে। নিশ্চয়ই আপনিও দেখেছেন এই কমেন্টগুলো কেন করতেছে। এর কারণটা হলো যে এর আগে কিন্তু আগে আরেকটা স্লোগান স্লোগান দেওয়া হয়েছিল, সেই জায়গায় এখন আরেকটি স্লোগান চলে আসছে। তো এই যে
চাঁদাবাজির যে প্রসঙ্গ, এটা আসলে বাদ যাচ্ছে না। এক এক সময় এক একটি দলকে ধরা হচ্ছে। তবে যারা ধরছে, যারা এখন মিছিল করছে যে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, আবার তাদের বিরুদ্ধে কেন অভিযোগ? আমি দেখলাম যে এনসিপির নেতারা বলছে যে আমরা বিএনপির বিরুদ্ধে না, কিন্তু আমরা চাঁদাবাজির বিরুদ্ধে। অথচ গতকাল যাদের বিরুদ্ধে অভিযোগ আসলো তারা কিন্তু এনসিপির শীর্ষ নেতাদের সাথে সংশ্লিষ্ট। নাহিদ ইসলাম তার ইমাম, আমি তার ফেসবুক পোস্টগুলো চেক করছিলাম, তিনি যেসব কথা লিখেছেন মনে হচ্ছে যে একজন দরবেশ বাবা, পীর বাবা। সেই পীর বাবার মুখ থেকে এত মিষ্টি মিষ্টি কথা, অথচ সেই একজন চাঁদাবাজ। তার মানে এখন যারা চাঁদাবাজির বিরুদ্ধে বড় বড় কথা বলছে, জি, তাদের এই আমার মনে হয় মুখোশ যদি উন্মোচিত হয় তাহলে দেখা যাবে যে তারাও কোটি কোটি টাকা কামিয়েছে। আমি একটা উদাহরণ দিই। দেখেন, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন আপনার ক্ষুদ্র উদ্যোক্তা, একজন নারী, তিনি জনাব সার্জিসের কাছে দেওয়ার জন্য 7 লাখ টাকার একটি বান্ডিল আরেকজনের কাছে দেন। সেখানে উল্লেখ করা হয় যে এইভাবে টোটাল 48 লাখ টাকা দেওয়া হয়েছে। কার কাছে? সার্জিসের কাছে। এখন সেই টাকা কি আসলে এনসিবির ফান্ডে গেছে নাকি সার্জিসের পকেটে গেছে সেটা তো আমরা জানি না। তার মানে এখন যারা চাঁদাবাজির বিরুদ্ধে বড় বড় কথা বলছে, খোঁজ নেন বিভিন্ন কোম্পানি থেকে কত নিয়েছে, ডিসি নিয়োগের নামে কত নিয়েছে, বিভিন্ন জায়গায় তদবির বা পদায়ন করে কত নিয়েছে। এখন এই বিষয়গুলোর তদারকি কে করবে, তদন্ত কে করবে? সব কি এইভাবেই চলছে? এইভাবেই তো চলতেছে। আমি এর আগে একবার বলেছিলাম, দেখেন, হাসিনার আমলে দুর্নীতি অন্যায় হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই 1 বছরে কম হয়নি। কারণ এই যে একটা ভঙ্গুর অবস্থা, বিভিন্ন জায়গায় রদবদল, আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ, আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী কর্মকর্তাদেরকে বিভিন্ন দপ্তরে, সেক্টরে নিয়োগ দেওয়া, পদায়ন করা। এখন যারা সচিব হিসেবে রয়েছে, খোঁজ নেন, এদের অধিকাংশই আওয়ামী লীগের সুবিধাভোগী। এরা তো এমনি এমনি এই জায়গায় আসে নাই। আবার শোনা যায় যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে টেন্ডার, সেইটা যদি পেতে হয় তাহলে ব্যবসায়ীদের 10% দেওয়া লাগে। এগুলো কারা পায়? একজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ আসলো, সেই মিনিস্ট্রি এখনো পর্যন্ত কোনো তদন্ত করে নাই। দুদক তদন্তের নামে নাটক করতেছে। এছাড়া উপদেষ্টাদের পিওদের বিরুদ্ধে অভিযোগ, ওই সংশ্লিষ্ট যে মিনিস্ট্রি, তারা কি কোনো তদন্ত করেছে? করে নাই। বরং এইগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বরং আমরা কি করতেছি, আমরা এই যে সরকারের মধ্যে যে দুর্নীতি হচ্ছে, আমরা সাধারণ মানুষ হিসেবে ওয়াচডগের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। দেখেন, এই যে ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এটা কিন্তু সামনে আমি আনার চেষ্টা করেছি, আমি এনেছি, আমি এটি বলবো না। কিভাবে? সার্জিসের একজন বন্ধু আমাদের অফিসে এসেছিল, সে আমাকে বলল যে ভাই, আপনি একটা প্রোগ্রামে, সিজিএসের প্রোগ্রামে বলেছিলেন যে হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগের সাথে জড়িত। এরপরে সার্জিস আমার বিরুদ্ধে পোস্ট করে আমি নাকি পাগলের প্রলাপ করতেছি, প্রমাণ চেয়েছিল, আমি দিতে পারি নাই। কারণ ওই সময় আসলে আপনার পত্রিকায় সংবাদ এসেছিল, তারা ওইভাবে তথ্যপত্র পুরোপুরি দিতে পারে নাই। যখন তার বন্ধু আমাকে অনেকগুলো তথ্য দিল, এরপরে আমি আবার ফেসবুকে লিখলাম, বিভিন্ন গণমাধ্যমে নিউজ এসেছে, পত্রিকায় নিউজ হয়েছে, আমি বিভিন্ন বিক্ষোভ সমাবেশে বলেছি, যেখানে আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ করার অভিযোগ হাসনাত এবং সার্জিসের বিরুদ্ধে, তাহলে আপনি আসলে কাকে বিশ্বাস করবেন? এরপরে সার্জিস আবার পোস্ট করেছিল, বলেছিল রাশিদ ভাই যদি প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দিব, আর যদি প্রমাণ দিতে না পারে রাশেদ ভাই রাজনীতি ছেড়ে দেবে। আমি এরপরে প্রমাণ দিয়েছি। সার্জিস কিন্তু রাজনীতি ছাড়ে নাই, আর হাসনাত বিষয়টা নিয়ে চুপ আছে। দেখেন, তাদের মিটিংয়ে কিন্তু এই যে গাজী সালাউদ্দিন তানভীর, এই গাজী সালাউদ্দিন তানভীরের কারণেই কিন্তু খারাপ হয়েছে বিভিন্ন ছাত্রনেতা, আমি নাম বলবো না। কারণ এই ছেলেটি এদেরকে বিভিন্নভাবে ফুসলিয়েছে যে রাজনীতি করতে গেলে টাকা লাগবে, টাকা ছাড়া রাজনীতি করতে পারবেন না। এই জন্য গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিটিভিতে দায়িত্ব দেওয়া হয়। কে দেয়? হাসনাত এবং সার্জিস। কেন? কত টাকা লাগে আসলে রাজনীতি করতে গেলে? আমি তো সেটাই জানি না, জাস্ট এতটুকু বলি। দেখেন, আমি 2018 সালের পর থেকে, মানে 18 সালে তো আসলে আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তখন তো আসলে ওটাকে রাজনীতি বলা যায় না। তো তারপর থেকে আজ অবধি রাজনীতি করতেছি। আপনি সাংবাদিক হিসেবে কখনো শুনেছেন রাশেদ খানের বিরুদ্ধে কোনো গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে আমি চাঁদাবাজি করেছি?
এই জন্যই অমুককে- আপনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কত টাকা আমি দরকার সেটাই রাজনীতি বলতেছি করতে যে গেলে। এই যে আমি যেখানে এইভাবে সৎ জীবনযাপন করতে পারতেছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতির, অন্যায়ের, টেন্ডারবাজি, চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দিব। দেখেন, আমার বিরুদ্ধে হয়তো রাজনৈতিক অনেক অভিযোগ অনুযোগ থাকবে, আমি যেহেতু রাজনীতি করি, আমাকেও তো আমার প্রতিযোগী অবশ্যই যারা অভিযোগ রয়েছে, থাকবে। অন্য দল রয়েছে, কাউন্টার করতে হয়। কিন্তু অন্তত এতটুকু বলতে পারি, আমার সত্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমি কোনো চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, বিভিন্ন দপ্তরে দৌড়াইয়ে উপদেষ্টাদের আপনার বিভিন্নভাবে তোষামদি করে কাজ নেওয়া, এই করা সেই করা, এগুলোর মধ্যে আমি না। আওয়ামী লীগের সময় ছিলাম না, এখনও না, ভবিষ্যতে ইনশাল্লাহ এই জীবন আমি বেছে নিব না। কারণ আমার কাছে মনে হয় যে আমার বিরুদ্ধে যখন এইভাবে গণমাধ্যমে হেডলাইন আসবে যে রাশেদ খান অমুক চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত, আমার মনে হয় যে ওই দিন আমার আত্মহত্যা করা উচিত হবে। আমি অন্তত যাই করি, এই চাঁদাবাজি, লুটপাট, অন্যায়, অপরাধ, অবৈধভাবে অর্থ কামাবো না। আমি সেই একই পরামর্শ আমি রাজনীতিবিদদেরকে দেব যে অন্যায় করিয়েন না। অন্যায় করলে কোনোভাবেই মানসিক তৃপ্তি পাবেন না। সর্বশেষ বলি, আমি যেটি বলছিলাম যে এনসিপির নেতারা কিন্তু তারা এখন তাদের মূল টার্গেট কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বড় একটি দল বিএনপি, এবং তাদেরকে টার্গেট করে বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজের দল, এবং এইটা প্রতিষ্ঠা করার জন্য এনসিপি সহ কয়েকটা দল ব্যাপকভাবে কাজ করছে। কিন্তু ওই দলগুলো তাদের নিজেদের স্বচ্ছতা এখনো পর্যন্ত দিচ্ছে না। বড় বড় সমাবেশ, জেলা পর্যায়ে সমাবেশ, এবং এই যে এত বড় অফিস মেনটেন করা বা বিভিন্নভাবে তারা কিন্তু আরও যেটি গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল, যারা ফুল টাইম পলিটিক্স করবে তাদেরকে দল থেকে ভাতা দেওয়া হবে। তার মানে এখন যারা ফুল টাইম পলিটিক্স করছে এনসিপির নেতারা, তাদের ভাতার পিছনে কত টাকা ব্যয় হচ্ছে, এই যে 1 জুলাই থেকে তারা লাগাতার জেলায় জেলায় সমাবেশ করছে, কত টাকা খরচ হলো, সেই টাকা কই থেকে আসলো? আপনি বলছেন নতুন বন্দোবস্ত, আপনি বলছেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা, আপনি বিভিন্ন দলকে টার্গেট করতেছেন, কিন্তু আপনার স্বচ্ছতা জবাবদিহিতা আপনি নিশ্চিত করতে পারতেছেন না। জি, আমি আসবো আপনার কাছে আবারও। আমি এ পর্যায়ে একটু তারিক সাহেবের কাছে আসতে চাচ্ছি যে আসলে আপনি কাছে প্রশ্ন, যে রাশেদের কাছেও একই প্রশ্ন ছিল যে এই চাঁদাবাজি, দুর্নীতি, এটা আসলে শেষ কোথায়? আমরা দেখছি যে এক একদিন এক একজনের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে। মানে এটা আসলে আমরা কোন জায়গায়টি আসলে যে থামতে পারে? ধন্যবাদ আপনাকে। একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক হিসেবে যিনি রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি প্রশ্নটার গোড়ায় যেতে চাই। আমাদের এই দেশে যেই আসুক না কেন, একটা রাজনৈতিক ছাঁচ আছে। আমাদের দেশে যে রাজনীতিটা প্রচলিত আছে, এই ছাঁচের মধ্যে আপনি যাই ঢুকাবেন রেজাল্ট একই আসবে। আমি বিষয়টা এইভাবে বলি, যেমন একটা ফর্মা থাকে বা একটা ছাঁচ থাকে। তাহলে নতুন বন্দোবস্তটা কোন ছাঁচের? নতুন বন্দোবস্ত কি হয়েছে? হয় নাই তো। সেটির জন্য তো কাজ চলছে, সেটির কথা তো আমরা সবসময় হ্যাঁ, শুনছি। আমি যে এই জায়গাটা নতুন- একটু পরিষ্কার করতে চাই। আমি এই চিত্রটা আপনার সামনে তুলে ধরতে চাই। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় দেখবেন যে একজন ওই ওয়ার্ডের একজন নেতা আছে, একটা দলের একটা নেতা আছে, তার সাথে 15-20টা ছেলে সবসময় ঘোরে। এই 15-20 জনের তো পেট আছে, এবং ওই নেতার তো কোনো কিছু উপার্জন নাই। সে সারাদিন এই কাজ করে, তার টাকাটা আসে কোত্থেকে? এবং এই ওয়ার্ডের নেতাকে যদি তার পদ টিকিয়ে রাখতে হয়, তাহলে এই 20-25 জনকে তার পালতে হয়। তখন সে লোকালি চাঁদাবাজি করে, এবং সেই চাঁদার টাকা তাকে উপরে পাঠাইতে হয় থানায়। থানায় যদি তাকে আরও ভালো পদ পেতে হয় সামনের কমিটিতে, তাহলে চাঁদার অঙ্কটা বড় যেতে হয়। এই চিত্রটা কিন্তু প্রতিটা দর্শক জানেন, আপনিও জানেন, আমিও জানি। এটা একেবারে আমার আশেপাশে আমার দেখা প্রতিদিনের ঘটনা। থানা থেকে এটা জেলা মহানগরে যায়, মহানগর থেকে এটা চূড়ান্ত পর্যায়ে যায়। এটা কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। রাজনীতি করতে টাকা লাগে, প্রচুর টাকা লাগে। একটা বড় সমাবেশ করতে প্রচুর টাকা লাগে। টাকার উৎস কোথায়? যে লোকটা তার মানে পরিশ্রম করে টাকা উপার্জন করে, সে নিশ্চয়ই টাকাগুলো এখানে দিয়ে যায় না। অতএব বস্তুবাদী রাজনীতির অসারতাটা এখানেই।
বস্তুবাদী রাজনীতি করলে দুর্নীতি থাকবে, অবধারিত। বস্তুবাদী রাজনীতি করলে চাঁদাবাজি থাকবেই। হ্যাঁ, বলতে পারেন তাহলে আমাদের এটা কি? আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী, তার প্রথম দায়িত্ব হচ্ছে সে তার আন্দোলনের জন্য সে প্রতি মাসে একটা বরাদ্দ রাখে, সে এই টাকা দেয়। এবং যে এটা দেয় না সেই সদস্য হতে পারে না। এমনকি প্রথম সদস্য ফর্ম পূরণ করার সময়ও তাকে একটা ইয়ানত দিতে হয়। এটা তো বস্তুবাদী রাজনৈতিক দলে নাই, বরং উল্টোটা আছে। সেখানে গেলে আমি টাকা পাবো। আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা কেন রাজনীতি করে, তাদের একটা সহজ উত্তর আছে, খুব দ্রুত ধনী হওয়ার জন্য রাজনীতি করে। তো যে দ্রুত ধনী হওয়ার জন্য রাজনীতি যে করে, তাকে যখন আমি আমার সীমানায় আনলাম, তখন তো আমার আর কোনো নৈতিক অধিকার নাই তার ওই কাজে বাধা দেওয়া। আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা আছে, সেই নির্বাচন ব্যবস্থায় চাঁদাবাজিটা বৈধ। কারণ যে যত বেশি ডোনেশন দেয় তাকে আমরা নমিনেশন দিই। তো প্রথম চাঁদাবাজিটা তো এখানেই হয়, যে ডোনেশনের ভিত্তিতে নমিনেশন হয়। তো চাঁদাবাজি দূর করা তো সম্ভব নয়, এই পদ্ধতিতে চাঁদাবাজি দূর করা সম্ভব না। নতুন বন্দোবস্ত সেইটাই, যারা দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য অতীতে তাদের স্বচ্ছতার স্বাক্ষর রেখেছে, তাদের দ্বারাই নতুন বন্দোবস্ত আসবে। আমি এখানে আলোচনায় এর আগে এনসিপির নাম আসছে। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল। এনসিপির অনেকগুলি ঘটনায় আমি দেখেছি যা বাস্তব না, তার চেয়ে অনেক বেশি তাদের উপরে চাপানো হয়েছে, পরবর্তীতে এটা প্রকাশ হয়েছে। আমি রাশেদ খান সাহেবের সাথে দ্বিমত করছি না। এনসিপির কয়েকটা ঘটনা যদি বলতেন যে তাদের উপর চাপানো হয়েছে তাহলে। না, তাদের পরে তারা ব্যাখ্যা দিয়েছে। যে আপনি কিছুক্ষণ আগে একটা বিষয় বললেন যে কে কে টাকা দিয়েছে, আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই, এনসিপিকে আতসী কাচের নিচে থাকতে হবে, কারণ তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে। তো এনসিপি নিশ্চয়ই তাদের সেই স্বচ্ছতার প্রমাণ তারা দিবে। যদি না দিতে পারে তারা টিকবে না, এটাই বাস্তবতা। কিন্তু আমি বড় দুশ্চিন্তায় সেই জায়গায়, এনসিপি এখনো সেই প্রভাব বিস্তার করতে পারেনি জাতীয় রাজনীতি ওই পর্যায়ে, মানে একেবারে বড় আকারে প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু আপনি প্রতিদিনের সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, এলাকায় এলাকায় একটা চেয়ার নিয়ে একজন বসে গেছে, সে ওই সুরে কথা বলছে যে সুরে আওয়ামী লীগের লোকেরা কথা বলতো। আমি দলের নামটা বলছি না, কারণ আমার অজু আছে কিনা এখন আমার সন্দেহ আছে। কারণ ওই দলের নাম নিলে নাকি অজু নিয়ে নাম, মানে এখন নাম নেওয়া প্রয়োজন বলে নসিহত খয়রাত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা এই চাঁদাবাজির হাত থেকে নিস্তার এখনো পাইনি। আপনি কি এই কথা শুনেননি? আগে 300 টাকা চাঁদা দিতে হতো, এখন 600 টাকা চাঁদা দিতে হয়। গতকালকেই আমরা শুনেছি যে 1 লাখ টাকার জায়গায় এখন 5 লাখ টাকা চাঁদা দিতে হয়। একটু আমি আরেকটা বিষয় বলি, যে এনসিপির দুর্নীতির বা চাঁদাবাজির যে প্রসঙ্গগুলি আসলো, এরা কিন্তু সমাজের এলিট শ্রেণীর কাছ থেকে চাঁদাবাজি যদি করে থাকে, এলিট শ্রেণীর কাছ থেকে, যদি মানে সত্য মিথ্যা যদি আমি দেখি, এদের কিন্তু সুযোগ আছে আইনের দ্বারস্থ হওয়ার, সংবাদ মাধ্যমের দ্বারস্থ হওয়ার। তারা কেন আইনের দ্বারস্থ হচ্ছেন না, সংবাদ মাধ্যমের দ্বারস্থ হচ্ছেন না? এখানে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এখানে তাদের কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতার সুযোগ হয়তো কেউ নিচ্ছে। কিন্তু সমাজের খেটে খাওয়া মানুষ, যে ভ্যান চালায়, রিক্সা চালায়, যে মুদি দোকানদারি করে, তার তো সংবাদ মাধ্যমের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমরা কি এই মানে ভাগ্যাহত মানুষগুলির দিকে একটু তাকাবো না? এই মানুষগুলো বারবার নির্যাতিত হচ্ছে। আমার মনে হয় এবার নতুন বন্দোবস্তের জন্য দেশের মানুষকে নতুনভাবে ভাবতে হবে। জি, আমি রাশেদের কাছে আসতে চাই আবার, যে প্রশ্নটি ছিল আসলে মানে অপরিসীম ক্ষমতাই কি তাদেরকে পথভ্রম করছে কিনা, সেই জায়গাটি আসলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, তার আগে আমি ভাইয়ের যে বিষয়টা একটু উল্লেখ করি। তিনি চমৎকার বলেছেন, কিছু কিছু বিষয়ে আমি একটু কথা বলি। দেখেন, এনসিপি ওইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি মানে চাঁদাবাজির ব্যাপারে, এবং এর প্রেক্ষিতে তিনি বলেছেন যে তারা হয়তো এলিট শ্রেণীর কাছ থেকে চাঁদাবাজি করছে। যদিও তিনি বলেছেন যে এটা আমি সঠিক জানি না, তবে তিনি সন্দেহ পোষণ করছেন। তো আমি এই বিষয়ে বলি, দেখেন এই যে এনসিপি এখন যে প্রোগ্রামগুলো করতেছে, যেহেতু তারা স্বচ্ছতা, জবাবদিহিতার রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রশ্ন তুলতে পারেন যে এনসিপি এই প্রোগ্রামগুলোর হিসাব দিক, আমরা জানতে চাই। এখন যখন আপনি এই কথা বলবেন তখন বলা হবে যে আপনি এনসিপিকে টার্গেট করছেন। কিন্তু দেখেন, এনসিপি কিন্তু ভিন্ন কথা বলছে যে তারা চাঁদাবাজি করে না,
তার মানে তাদের অর্থ কই থেকে আসতেছে সেই প্রশ্ন কি আমরা করতে পারি না? নাহিদ ইসলাম এর আগে বলেছিলেন যে আমাদেরকে ধনীরা ডোনেট করতেছে, আমরা যদি নাম প্রকাশ করি তাহলে তারা ঝুঁকিতে পড়বে। কিন্তু আমার কথা হলো যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে রাশেদ খানকে কেউ 1 কোটি টাকা দিবে আর তার জন্য তাকে জেলে যেতে হবে, তো রাশেদ খান কেন ওই মানুষের কাছে টাকা নিবে যার নাম প্রকাশ করা যায় না? আমার কাছে আসুক, কেউ যদি আমার কাছে জানতে চায় রাশেদ ভাই আপনি কেমনে চলেন, আমি তো সেটার কড়াই গন্ডা হিসাব দিতে পারবো, আমার কাছে সব হিসাব আছে, এনসিপি দিতে পারবে। ওই যে আমি বলছিলাম যে 48 লাখ টাকা সেইটা কি আসলে দলের ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে, সেটা তো আমরা জানতে চাইতেই পারি। দ্বিতীয়ত ভাই যেটি বললেন যে এই দুনিয়াবি রাজনীতি করে আসলে কোনোভাবে সৎ থাকা কঠিন। দুনিয়াবি না, আমি বলছি বস্তুবাদী রাজনীতি, এটাই স্বাভাবিক। জি, বস্তুবাদী রাজনীতি স্বাভাবিক বলছেন উনি চাঁদাবাজি বিষয়টিকে, মানে এটা বস্তুবাদী মানে উনি মধ্যপন্থা ধারা রাজনীতির কথা বোঝাচ্ছেন। না না, মধ্যপন্থা না, বস্তুবাদী রাজনীতি বলতে যেটা বোঝাচ্ছি যে পৃথিবীর জন্য, জীবন জীবিকার জন্য। এই বস্তুবাদী রাজনীতিতে একজন লোক কেন সে অনেক টাকা ইনভেস্ট করবে, অনেক টাকা কেন দিবে, সাধারণত এটা দেখা যায় না। জি, এটার একটা বাই প্রোডাক্ট চাঁদাবাজি। মানে উনি শুধু বাংলাদেশ না, আপনি একেবারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন এই প্রসঙ্গগুলি কিন্তু উঠে আসছে যে কেন তারা ডোনেট করছে, এর পিছনে একটা মানে টার্গেট থাকে। দেখেন, অবশ্যই দল চালাতে টাকা লাগে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চলছে, টাকা লাগতেছে না অনেক। উদ্যানে এত বড় সমাবেশ করলো, কত টাকা খরচ হয়েছে তারা তো এখনো পর্যন্ত ওটা প্রকাশ করে নাই, তবে অনুমান করা যায় যে অনেক টাকা খরচ হয়েছে, যেটা ভাই বললেন। জামায়াত ইসলামী ঠিক একইভাবে আমরা যে প্রোগ্রামগুলো করি, হ্যাঁ আমাদের প্রোগ্রামগুলোতে খরচ হয়। জামাত ইসলাম তো তার এখনো পর্যন্ত হিসাব দিতে পারে নাই, কারণ মানুষ চমকে যেতে পারে। গতকালকে জামাতের আমি বলেছে 3.5 কোটি টাকার মতন না, এত কম খরচে এত বড় প্রোগ্রাম তিনি বলেছেন। তারপরে বলেছেন যে এবার যাদের সেটি বের করা তারা বের করবে। এইটা তো শুধুমাত্র দলের হিসাব, ম্যানেজমেন্টের হিসাব, কিন্তু এই যে এত জেলা পর্যায় থেকে যাদেরকে নিয়ে এসেছে, এটা তো প্রত্যেক জেলার একটা আলাদা খরচ থাকে না? তো সেই হিসাব দিতে গেলে তো বিশাল হিসাব, হয়তো কেন্দ্রীয় হয়ে যতটুকু খরচ করেছেন। তবে এটা খুব ভালো যে প্রত্যেকটা দল হিসাব দিচ্ছে, হিসাব দেওয়া উচিত, কারণ আমাদের দেশে অভ্যুত্থান হয়েছে, এখন আর ওই অস্বচ্ছ রাজনীতি করে কেউ টিকতে পারবে না। দেখেন ওই সময় আপনার 1986 সালে যে ইলেকশনটা হয়, তো ওই ইলেকশনে তো আওয়ামী লীগ অংশ নাই। তো আমি যে ইতিহাস যতটুকু জেনেছি যে আপনার হাসিনা লালদিঘির মাঠে বক্তব্যে বলে আসলো যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। আর ঢাকায় ফিরে এসে হাসিনা ঘোষণা দিল যে আমরা নানান বিবেচনায় এখন ইলেকশনে যাচ্ছি। ওই বক্তব্য কিন্তু এখন নাই কারো কাছে রেকর্ড করা, বা আমরা দেখিও না, কিন্তু আমরা শুনি ওই সময়কার প্রেক্ষাপটে যারা শুনেছেন তারা বলেন। কিন্তু আজকের দুনিয়ায় আমি এখন যা বলতেছি এটা রেকর্ড থেকে যাচ্ছে, এটা কিন্তু 5 বছর পরে শোনা যাবে। এবং দেখেন আমি যদি কোনো অন্যায় করি সাথে সাথে কিন্তু সারা দেশে ভাইরাল হয়ে যাচ্ছে, হচ্ছে না? এখন আসলে অন্যায় করে টিকিয়ে থাকা কঠিন। তার মানে আগে অন্যায় হয়তো এখনো হচ্ছে, তবে আমার যেটি মনে হয় যে আগের তুলনায় দলগুলোর মধ্যে যথেষ্ট সংযম, সহনশীলতা এবং যে অন্যায় অপরাধের রাজনীতি অনেকটা কমেছে, এবং দলগুলোর শীর্ষ নেতারা একদমই প্রশ্রয় দিচ্ছে না দলগুলোর। তবে এনসিপির কাছ থেকে মানুষ একটু বেশি প্রত্যাশা করতেছে, এই কারণ যে এনসিপি একটু বেশি খুব প্রত্যাশামূলক কথা বলতেছে যে আমরা কোনো চাঁদাবাজি করব না, কিন্তু তাদের নেতাদের বিরুদ্ধে আবার চাঁদাবাজির অভিযোগ, আবার শীর্ষ নেতার বিরুদ্ধে ডিসিএসপি নিয়োগের কেলেঙ্কারি, এখনো পর্যন্ত ওটার হিসাবই দিতে পারে নাই। আমি তো বিভিন্ন তথ্যপত্রে বিভিন্ন সময় তুলে ধরেছি। এমনকি এই যে দেখেন একজন ছাত্র উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে, ভাই আপনি তো একজন আলেম মানুষ, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে ওই ছাত্র উপদেষ্টাকে ফেরেশতা বলা যায়? কারণ তার আশ্রয় প্রশ্রয় ছাড়া এই দুর্নীতি হয়নি, কোনোভাবে করা যায় না। আপনার এই অফিসের বস যদি আপনাকে পারমিশন না দেয়, আপনি উল্টাপাল্টা নিউজ কোনোভাবে এই টেলিভিশনে প্রচার করতে পারবেন না, পারবেন না। সুতরাং তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি, জেনেই বলছি যে তাকে দিয়ে ওই উপদেষ্টা এগুলো করিয়েছেন, এপিএস এর কোনো দোষ নাই। হ্যাঁ, দোষ কোনটা? দোষটা হলো যে তিনি সরাসরি এক্সিকিউশন করেছেন, কিন্তু তাকে অর্ডার করা হয়েছে। তার মানে কি? তার মানে যদি ওই এপিএস এর চাকরি যায়, উপদেষ্টা আসিফ মাহমুদের চাকরি এখনো পর্যন্ত কেন গেল না? দেখেন আমরা দেখি যে এই যে এনসিপির নেতারা বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে তারা অভিযোগ তোলেন, কিন্তু নিজেদের যে 2জন উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টাদের জবাবদিহিতা কখনোই চান না। তো এই গণ অভ্যুত্থান আমার মনে হয় যে এক ধরনের ব্যর্থ
অভ্যুত্থানের দিকেই যাচ্ছে। কারণ হলো যাদের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, যাদেরকে মানুষ আবাবিল পাখির ন্যায় এক ধরনের শ্রদ্ধা ভক্তি সম্মান করছিল, সেই পাখিদের বিরুদ্ধে যখন এই ধরনের 1 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ, আজকে একটু আগে আমি টকশো করতে করতে আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিল, আমাদের হায়ার কাউন্সিল গ্রুপে। সেখানে সে আমাকে বলছে যে মানে আমি যে পোস্ট করেছি, তো আপনার এই হোম মিনিস্ট্রির পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে যে রাশেদ ভাই একজন দায়িত্বশীল নেতা, সে ফেসবুকে এইভাবে একটি ভুয়া তথ্য প্রচার করলো আর সব গণমাধ্যমে নিউজ, মানে তাকে বলল আমাকে বলার জন্য। পরে সে আমাদের গ্রুপে মেসেজ দিয়েছে যে রাশেদ ভাই এই তালিকা নাকি ভুয়া, মানে হোম মিনিস্ট্রির পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে এই তালিকা ভুয়া। আমি সাথে সাথে দেখেন আমি স্ক্রিনশট আমি যে পাঠিয়ে দিয়েছি, আমি বলছি না আমি মাত্র একটু আগে ওই ছেলের পোস্ট থেকে আমি এটা পেয়েছি, আমি এই যে তাকে সাথে সাথে দিয়েছি। আমি বললাম যে আপনি হোম মিনিস্ট্রিকে চ্যালেঞ্জ করেন যে এই তথ্য সঠিক। এখন দেখেন তারা এই যে ওই রকম একজন চাঁদাবাজকে তারা আপনার হোম মিনিস্ট্রির ছাত্র প্রতিনিধি বানিয়েছে। এখন এই রকম ছাত্র প্রতিনিধি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসে রয়েছে। আমি বারবার বলছি যে এই ছেলেগুলোকে অপরাধী বানানো হচ্ছে, এরা ছিল আবাবিল পাখি। আপনি যে কথাটা বললেন যে অপরিসীম ক্ষমতায় কি তাহলে তাদেরকে বিপদগামী করছে, হ্যাঁ এটাই সত্য। আজকে আপনি এদেরকে সরিয়ে দেন, দেখবেন যে দেশ অনেক মোটামুটি এই বিতর্ক মুক্তভাবেই চলতেছে এবং এনসিপির রাজনীতি ভালো হবে। যতদিন এই যে এই ছাত্র প্রতিনিধি বিভিন্ন জায়গায় থাকবে, আপনি এদের সম্পদের হিসাব নেন। কালকে একজন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 10 সেকেন্ডে শেষ করি, কেন্দ্রীয় সহসমন্বয়ক আমাকে বলছে যে ভাই ওই ছেলেটি আপনি নিশ্চয় চিনেন, আমিও চিনি, বলছে ও কিন্তু প্রায় 1.5 কোটি টাকার মালিক। আমি তো অবাক হয়ে গেলাম। বলছে ভাই আমরা যখন বিভিন্ন জায়গায় গিয়েছি সহসমন্বয়ক পরিচয়ে, তখন আমাদেরকে ঠিক প্রতিমন্ত্রীর মতন শ্রদ্ধা করেছে। তো দেখেন অবস্থা, তার মানে কি যত নিয়োগ হয়েছে, যত টেন্ডার হচ্ছে, সবকিছুর নিয়ন্ত্রণ এই আপনার ছাত্র প্রতিনিধি নামধারী যারা রয়েছে তারা করতেছে। এইভাবে কিন্তু তাদেরকে খারাপ বানানো হচ্ছে। আসবো, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে এ পর্যায়ে। দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। বিরতিতে যাবার আগে আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলছিলাম। আমি একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আসলে এই চাঁদাবাজির শেষ কোথায়, তারিক? প্রথমে আমার সহ আলোচক জনাব রাশেদ খান একটা বিষয় বলেছেন যে আপনি আলেম হিসাবে আমাকে উনি সম্বোধন করেছেন। আমি যদিও আলেম নই, আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। না, আমি ভাবলাম যে হয়তো আলেম হওয়াটা, তবে শ্রদ্ধা রেখেই বলেছি। জি 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 অবশ্যই। আর একটা বিষয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বচ্ছ এবং স্পষ্ট এবং বলিষ্ঠতার সাথে একটা ঘোষণা দিতে পারে যে তার কোনো অর্থনৈতিক কালিমা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো অর্থনৈতিক দাসত্ব নেই। আরেকটা বিষয় যে এখানে এনসিপির প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে। এনসিপির ব্যাপারে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। আমি আমার আগের পর্বের আলোচনায় আমি সেটা বলেছি যে এনসিপির দুর্নীতি যদি করেও থাকে, তারা যদি করে থাকে, এটা প্রমাণিত হলে সেটা কত মাত্রার কোন পর্যন্ত, আর আমরা পুরো জাতি হিসাবে কোন মাত্রার দুর্নীতি এবং চাঁদাবাজিতে নিমগ্ন আছি সেটা তুলনা করা উচিত। আপনি বলেছেন দুর্নীতি শেষ কোথায় বা এই চাঁদাবাজির শেষ কোথায়। চাঁদাবাজির শেষ যদি রাজনৈতিক দলের মূল ব্যক্তিরা ভালো হয়, মূল ব্যক্তিরা যদি সৎ হয়, তাহলে চাঁদাবাজি শেষ হয়ে যাবে। অথবা নতুন যে সরকার আসতে যাচ্ছে বা আসবে, সেই সরকারের প্রধান ব্যক্তিটি যদি সৎ হয়, সত্যিকার অর্থে সৎ হয়,
সে যদি কোনো প্রকার দুর্নীতি এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেয় এবং নিজে দুর্নীতি না করে, তাহলে আপনি আপনার কথা একটি বিষয়ে হয়তো মানে আমরা বুঝতে পারছি বা পরিষ্কার যে দলের প্রধান ঠিক থাকলে পুরো দলই ঠিক থাকা সম্ভব। তার মানে যে দুই দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই দুই দলের নেতৃত্ব পর্যায়ের প্রশ্ন থেকে যায়। আমি একেবারে সরাসরি যে বিষয়টা বলবো, আমি কোনো দলের ব্যাপারে বলছি না, এটা আমি একটা জেনারেল ভাবে বলছি। শীর্ষ নেতৃত্ব যদি দুর্নীতি না করেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেন এবং তার সঙ্গীদেরকে তিনি যদি সেইভাবে তৈরি করতে পারেন, আমরা একটা উদাহরণ তো দেখতে পারি। জিয়াউর রহমান, আমি কিন্তু তখন আমার স্মৃতিতে আছে, তিনি নিজে দুর্নীতি করেননি, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এবং তার সাথে যারা রাজনীতি করেছেন কেন দুর্নীতি করা যাবে না, কি করা যাবে না, এটার জন্য উনি কাজ করেছেন। কিন্তু পরবর্তীতে কি তার আমরা সেটা লক্ষ্য করেছি? লক্ষ্য করি নাই। বিভিন্ন রাজনীতিতে যারা মানে বড় বড় টাকার অঙ্ক দিতে পেরেছে, তারা সুবিধা পেয়েছে। আমি ওই দলের কথা বলছি না, মানে আমাদের দেশের রাজনৈতিক চিত্রটার কথা বলছি। এই অবস্থার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটার শেষ আপনি দেখতে পারবেন না। আরেকটা কথা আমি বলেছিলাম যে বস্তুবাদী রাজনীতির একেবারে বাই প্রোডাক্ট হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজি। এটা একেবারে অবধারিত, এটা হবেই। তো আমাদেরকে যদি এই চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে বের হয়ে আসতে হয়, সত্যিকার অর্থে মূল জায়গার যারা নেতৃত্ব দিবেন তাদের মানসিকতার পরিবর্তন, তাদের নৈতিকতার পরিবর্তন হতে হবে। তারা যদি আসলে নৈতিকভাবে ভালো মানুষ আমরা না বলছি, কিন্তু তো দেখছি না কাজে। এখন জনগণকে খুঁজে নিতে হবে যে আসলে কারা নৈতিক, আসলে কারা, এটা খুঁজে নিতে হবে। আমাদের কিছু সংকট এবং সমস্যা আছে। একজন নরওয়ের একজন গবেষক বেশ কিছুদিন আগে একটা দিয়েছেন, আমাদের দেশের মানুষের মধ্যেও অনেকেই আমরা এটা আগে করেছে, সেটা হলো দুর্নীতি করুক, চাঁদাবাজি করুক, তার পাওয়ার আছে কিনা তার পিছনে সমবেত হওয়ার একটা প্রবণতা উনি ওনার গবেষণায় উঠিয়ে এনেছেন, একেবারে ফিল্ড পর্যায়ে এটা উঠিয়ে এনেছেন। এই প্রবণতার থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, জনগণ যদি বের হয়ে না আসতে পারে, যে যারা তার ক্ষমতা থাকুক বা না থাকুক, এবং এইটাই আমি বলতে চাচ্ছি যে এবার ইলেকশনের পর যে নতুন সরকার আসবে তাকে প্রচণ্ড অগ্নি পরীক্ষা দিতে হবে। জি, আমি আবারও আসবো আপনার কাছে। নির্বাচন নিয়ে একটি কথা বলেছেন যে আসলে নির্বাচন, তার আগে আমি আরেকটু এই প্রসঙ্গেই আরেকটু যে উল্লেখ করতে চাই। আজকে ফেসবুকে গতকাল আরেকটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেত্রী, উনি মুখপাত্র ছিলেন, তার উল্লেখ করতে চাই। তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত 5 জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সব থেকে কম আশ্চর্য হয়েছি। এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডানহাত বামহাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। অনেক বড় লিখেছেন, তার মধ্যে একটি কথা লিখেছেন যে এদের ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। রাশিদ, এদের শেকড় আসলে কত গভীরে? আসলে শেখর, যারা আসলে এ ধরনের অন্যায় অপরাধ করে তারা যে সবাই আসলে একদম শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় করে, সেটা ভুল। ভাই যেটি বললেন যে যদি আসলে শীর্ষ নেতৃত্ব সৎ হয় তাহলে সবাই সৎ হয়। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের, তারা একটি ধর্মভিত্তিক রাজনীতি করে। স্বাভাবিকভাবে সেখানে একটু কারেকশন দিই, একটু আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, আমরা আদর্শ ভিত্তিক রাজনীতি। ইসলামের একটা রাষ্ট্রীয় আদর্শ আছে, সেই রাষ্ট্রীয় আদর্শটাকে আমাদের রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করি। আচ্ছা, ঠিক আছে। তারপরেও ইসলামী আন্দোলন তার মানে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে গণমাধ্যমে কিন্তু এটা আপনার নামটা আসে বলে। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আদর্শ ভিত্তিক, সেটা ইসলাম তো অবশ্যই একটি আদর্শ। তো যাই হোক, তারা রাজনীতি করে আসলে কেন? তারা আল্লাহকে, নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাজনীতি করে, আমার রাইট? এই চিন্তাটা তাদের মধ্যে বেশি। এটা হচ্ছে বেসিক। এরপরে আছে যে দুনিয়াবি মুক্তি, মানুষের কল্যাণ। সেটাই, মানে মানুষের কল্যাণের জন্য আপনারা রাজনীতি করেন। ঠিক আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা, আমি তো করি নাই, জাস্ট মানে উদাহরণ হিসেবে বলছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা কিন্তু সবসময় ইসলামিক চর্চার মধ্যে থাকে। কিন্তু যে মানুষটা মনে করেন যে মধ্যপন্থী দল করে বা সাধারণ মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, তাদের কিন্তু ঠিক ওই একই ধরনের নলেজটা থাকে না।
যে কারণে ওই যে আল্লাহর প্রতি ভয় থেকে যারা রাজনীতি করছে তাদের মধ্যে হয়তো ওই ধরনের জায়গাটা বেশি থাকে। কিন্তু এইটা আবার কেউ বলতে পারবে না যে ধর্মভিত্তিক দল করার কারণে সবাই সাধু, কেউ অন্যায় অপরাধ করতেছে না, এটা আবার সঠিক না। তাদের মধ্যেও সংখ্যাটা হয়তো কম কিন্তু আছে। এবং মানুষ হিসেবে অন্যায়, মানুষ হিসেবে ভুল করা এটা আসলে খুব স্বাভাবিক, এটা অতীত থেকে হয়ে আসছে। দেখেন একজন মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে কি অভিযোগ আসে না? আসে তো, বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা শুনেছি। ঠিক একজন আপনার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসে না? আসে তো, আমরা তো শুনি। তার মানে কি? তার মানে এই যে বাংলাদেশে যে অন্যায় অপরাধ যেটা দেখতেছেন, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দল করতেছে আর একটা দল করতেছে না, বিষয়টা আসলে এরকম না। বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা হলো যে এইখানে চাঁদাবাজি হয়। একজন সাধারণ মাস্তান গুন্ডা কোনো দলের সাথে সম্পৃক্ত না, সেও অন্যায় করতেছে। আবার বিভিন্ন ব্যক্তি তার সুবিধার জন্য বিভিন্ন দলে যুক্ত হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে, আপনাদের খুলনায় একটি সমাবেশ ছিল, সেখানে একজন চেয়ারম্যান যাকে সম্ভবত প্রার্থী ঘোষণা করেছেন গতকাল, আমি গণমাধ্যমের খবরে দেখলাম, তিনি আবার কিন্তু তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। তো এখন তিনি বসছেন কোথায়? আমির সাহেবের পাশে। এখন আমির সাহেব কি তাকে চিনে? চিনে না তো, চিনার তো সুযোগ নাই। তাকে আনলো কে ওইখানে? হয়তো ইসলামী আন্দোলনের একজন আনছে, সেটা আমির সাহেব জানতো না। এখন যদি আমি বলি যে এইটা আসলে আমির সাহেবের দোষ, ভাই এটা কি ঠিক হবে? আপনি বলেন। আমি গণমাধ্যমের খবর দেখেছি, তো আমি কিন্তু এখন ওইটা ভাইকে জাস্ট ওইটা জি যেমন ভাবে ঠিক হবে না যে ওই যে এনসিপির ওই মানে পিছনে, মানে সেই জন্য আপনাকে প্রশ্নটি করেছিলাম যে আসলে শীর্ষস্থানীয় নেতৃত্ব আপনি সবসময় সেটাই বললেন। দায়ী থাকেন আমি না। এটা বলি না, আমার কথাটা মনে হয় যে স্পষ্ট হয়নি। জি আমি বলছি মেকানিজম, শীর্ষ নেতৃত্বকে তার মেকানিজম তৈরি করতে হবে, তার দল কিসের ভিত্তিতে চলবে। সে যদি তার পাশে তার ফোরামের মধ্যে কেউ যদি দুর্নীতি করে, সে যদি আপোষহীন থাকে, সে যদি তার ব্যাপারে শাস্তিমূলক কঠোর পদক্ষেপ গ্রহণ করে, এই মেসেজটা তৃণমূল পর্যায় পর্যন্ত যায়। কিন্তু যদি সে এটা না করে, সেখানে যদি প্রশ্রয় দেয়, সে কোনোভাবেই এটাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি মনে হয় যে রাশেদের কাছে আবার আসি আমরা, যে শিকড় কিভাবে তোলা যাবে। ভাই একটু বলুক, তারপর আমি একটা তথ্য বের করি। আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন। আরেকটা বিষয়ে এখানে প্রাসঙ্গিকভাবে হয়তো ভুল ব্যাখ্যা যাবে যে কারো ব্যাপারে অভিযোগ আছে। অভিযোগ থাকতে, অভিযোগ কে করলো, কিভাবে করলো, এটা গুরুত্বপূর্ণ না। আমরা অভিযোগের কোনো প্রমাণ আছে কিনা এবং অভিযোগের জন্য কোনো মামলা হয়েছে কিনা, যার ব্যাপারে উনি হয়তো সম্ভবত কথা বলছেন, আমি যদি ভুল না করে থাকি, উনি ওনার ব্যাপারে কোনো একটা সংবাদ মাধ্যমে আসার পরে উনি একদম ইন ডিটেল ওনার এই ব্যাপারে উনি বক্তব্য দিয়েছেন। সেটার পরে আর ওই সংবাদ মাধ্যম আর কোনো বক্তব্য দিতে পারে নাই। অতএব আমি আমাদের দিকে ইঙ্গিত করে বলছি না, আমরা ফ্রেশ এটা বলার জন্য আমি তথ্যটা পেয়েছি কালের কণ্ঠে যে সংবাদ প্রকাশিত হয়েছে। যে আমি যেহেতু এটা শেয়ার করছিলাম, আমি এটা শেষ করে দিই। ওকে ওকে, আপনি আমি এটা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশকে করার জন্য বলছি না। আগামীতে যদি আমরা দুর্নীতির আসলে উৎপাটন চাই, আমরা যদি চাঁদাবাজির নির্মূল চাই, তাহলে আগামীতে যে অবশ্যই চাই, যদি না অবশ্যই চাই, যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? যদি না অবশ্যই চাই, সেটা আমাদের জন্য কি করতে হবে? যারা ক্ষমতায় যাবেন তাদের এই ক্ষেত্রে আপোষহীন ভূমিকা নিতে হবে। তাদেরকে প্রথমত নিজের ফোরামকে আগে ঠিক করতে হবে এবং মন্ত্রী পরিষদকে ঠিক করতে হবে। মন্ত্রী পরিষদে এমন কোনো ব্যক্তি যেন স্থান না পায় যে ব্যক্তি যদি দুর্নীতির সামান্যতমই হয়, এবং দুর্নীতি দমন কমিশনকে এরকম আজ্ঞাবহ কোনো মানে প্রতিষ্ঠানে রাখলে চলবে না, তাকে একেবারে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিতে হবে। জি, তাহলে এই দেশ আসলে দুর্নীতি। আমি যেটি বলছিলাম, ভাই আবার বলবে। দেখেন এই যে ছবিটা আপনি নিশ্চয়ই দেখছেন, ভাই আপনিও দেখেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের টিকিটে হওয়া বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের এক সময়ের চেয়ারম্যান, একাধিক ব্যাংকের ঋণ খেলাপি মামলার পলাতক আসামি আলোচিত সেই মুজিবুর রহমান শামীমকে এবার মঞ্চে চরমোনাই পীরের ঠিক পাশেই বসতে দেখা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি বক্তৃতাও করেছেন। তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বাগেরহাট এক আসনের হাত পাখার প্রার্থী হিসেবে। তার মানে এখন আমি যেটি আগে বলছিলাম যে হয়তো ভাবছিলাম যে কর্মী, এখন দেখছি যে না, তাকে আবার প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাহলে যেহেতু প্রার্থী ঘোষণা করা হয়েছে, অবশ্যই
আপনার পীর সাহেব তাকে চেনার কথা, কারণ যাকে তাকে তো আর প্রার্থীকে ঘোষণা করে না। করে না। করে না। এবং আপনি একটা সহজ জিনিস বুঝেন, জি। উনি অনেকগুলি ঋণ খেলাপি না? জি, উনি অনেকগুলি ঋণ খেলাপি, এটা তো অনেক মারাত্মক কথা। মিডিয়াতে নিউজ আসছে। ঋণ খেলাপি হলে উনি প্রার্থী হতে পারে? সেটাই তো না, এটা তো common sense এর সেটাই, বিষয়। কিন্তু আপনার দল থেকে এটি ঘোষণা করা হয়েছে। আমি বিষয়টা বলি, আমি সহজ একটা এখন তো calculation তফসিল ঘোষণা হয় নাই তো। না, এখন তো জাস্ট দলের প্রার্থী। উনি এই ঘটনা এখানে কখন কোন পত্রিকায় কি নিউজ হয়, কিভাবে হয়, এগুলো আমরা অনেক সময় জানি। উনি চ্যালেঞ্জ দিয়েছে যে আমার যদি একটা ব্যাংকের ঋণ খেলাপি থাকে, একটা ব্যাংকের, এবং আমি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছি, এটা যদি প্রমাণ দিতে পারে, সে একেবারে কিভাবে করেছে সব ডিটেইল বলেছে, এটার তো কোনো আসে নাই। তো এটা তো আর আমার অতএব বিষয় এটা না, প্রমাণিত না। তিনি অতএব তার ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েই আমরা প্রার্থী দাও। আর আমাদের আপনি বলছেন যে এই অভিযোগটা ঠিক না, সত্যি না, তার ওনার কাছ বিরুদ্ধে থেকে যে খবর- ব্যাখ্যা দিয়েছে এই অভিযোগটা সঠিক না। এখন প্রত্যেকটি মানুষই তাকে নিজেকে সৎ হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে কিন্তু ওটা দলের পক্ষ থেকে যেটি তাহলে দরকার সেটা যে আইনত সেটাকে প্রুফ হওয়ার পরেই আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নিতে পারবো। জি আমি রাশেদের কাছে আসতে চাই, এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে আমি আসলে ওই প্রসঙ্গটা একটু শেষ জি, জি। করি, তারপরে আপনি প্রশ্নটা করেন। দেখেন, আমি এইটাই বোঝাতে চাচ্ছি, আমি এই ঘটনার দায় কোনোভাবেই পীর সাহেবের উপর দিতে চাই না, কোনোভাবেই। কারণ এই যে যাচাই বাছাই করা হয়েছে, এটা হয়তো তার স্থানীয় এলাকার যারা আছে তারা করতে পারে, এবং আপনার স্বাভাবিকভাবে ভুল ভ্রান্তি মানুষের হয়। হয়তো এই অভিযোগের পরে হয়তো ইসলামী আন্দোলন তাকে প্রার্থী হিসেবে নাও রাখতে পারে, এটা তো ভালো যে একজনের বিরুদ্ধে অভিযোগ আসলো, তাকে আসলে ওই জায়গা থেকে সরিয়ে দিল। এটাকে আমি খুব পজিটিভভাবে দেখি। দেখেন, একজন মানুষ খারাপ, এখন আপনি কি আসলে তাকে ঘৃণা করবেন? আমাদের ইসলাম কি বলে? একজন ভালো মানুষ তো তওবা করে ভালো হইতে পারে। সুতরাং সব মানুষ যে সবসময় খারাপ থাকবে সেটা না। সুতরাং কেউ অন্যায় করলে তাকে সরিয়ে দেওয়া, আবার আপনার কোনো একজন ব্যক্তি অন্যায় করছে বলে সেই দলের সবাই খারাপ, এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেখেন, ইসলামী আন্দোলনের একজন বড় নেতা একসময় কিন্তু তিনি জামাতের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই দেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় থাকে তাহলে ইসলাম কায়েম সম্ভব, কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় থাকলে ইসলাম কায়েম করা সম্ভব না। আই থিঙ্ক সেই বক্তব্য ভাই শুনেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। এখন আমি যদি বলি যে জামাতের ব্যাপারে তার মনোভাব এখনও ওই রকম রয়েছে, আমি যদি বলি তাহলে তো ওইটা হয়তো ভুল হইতে পারে, কারণ জামাতের সাথে ইসলামী আন্দোলন এখন আবার বন্ধুত্ব হচ্ছে। হয়তো সেই বন্ধুত্ব আপনার আগামী নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো চিন্তার জায়গা থেকে তারা কিন্তু এখন এক জায়গায় আসতেছে, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন। এটাকে আমি নেগেটিভভাবে দেখতেছি না, আমি জাস্ট বলতেছি যে মানুষের অতীত বক্তব্য বা কাজের কারণে তাকে একইভাবে সবসময় মূল্যায়ন করা ঠিক হবে না। এবং মানে এম আই রাইট কিনা? অবশ্যই সত্য যে তিনি ওই সময় পরিবর্তন হতেই পারে। হ্যাঁ, পরিবর্তন হতেই পারে। এই জন্য আমি বলতেছি বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের কালচার, এইটা ঠিক করার অন্যতম দায়িত্ব এই দেশে যারা ইসলাম চর্চার রাজনীতি করে তাদের। কিন্তু তারা যদি সেই কাজটি সঠিকভাবে করার পাশাপাশি তারা যদি আসলে ওই অভিযোগের রাজনীতি করে, সেটা আবার এক ধরনের ঘৃণা প্রকাশ। যেটা আমরা দেখলাম যে ইসলামী আন্দোলনের আরেকজন শীর্ষ নেতা তিনি বললেন যে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এই কথা বললেন। তিনি আবার এটি বলছেন যে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলতেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা আগে বলে নাই, উনি আগে বলেছে। আমি বক্তব্য শুনেছি, এটা না, একদম স্পষ্ট। আমি শেষ করে দিই। তবে এই কথা কিন্তু রাজনীতিবিদরা এটা কৌশলে বলে। আমিও মনে করেন যে একটা উদাহরণ বিভিন্নভাবে বললাম যে এই কথা আমি বলতেছি না, এই কথা জাস্ট আমি শুনলাম, অন্যরা বলছে, কিন্তু প্রসঙ্গটা তো আপনি সামনে আনার কারণে এত বড় আলোচনা আসলো। তা আমি এইটা জাস্ট বোঝানোর জন্য প্রসঙ্গগুলো আনলাম যে সবসময় শীর্ষ নেতাদেরকে এইভাবে অভিযোগ দিতে নাই। দেখেন, তিনি কিন্তু আপনার বিএনপির তৃণমূলে যে ধরনের চাঁদাবাজি, অন্যায়, অপরাধ হচ্ছে, আপনি বলেছেন যে বিএনপির নাম উল্লেখ করলে আপনার অজু ভেঙে যাবে। আপনি বলেছেন যে নাম উল্লেখ করলে অজু ভেঙে যাবে। ওদের হয়তো কেউ একজন নেতা বলেছে, কিন্তু এটা কি বিএনপির সামগ্রিক বক্তব্য? এই বক্তব্য দেওয়ার পরে কিন্তু বিএনপি সেই নেতাকে সকস করেছে, মানে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আমি দেখেছি। তো আমি এইটাই বলতেছি যে সব আচরণ বক্তব্যের কারণে শীর্ষ নেতাদের দায়ী করতে নাই। দায়ী করলে যেটি হয়, একসময় কিন্তু ওই তীরটা আপনার দিকে আসে, অবশ্যই আসে না? এই যে প্রার্থী ঘোষণা করলেন, তার বিরুদ্ধে তো কোনো না কোনো অভিযোগ আছে, অবশ্যই আছে। না থাকলে তো এরকম একজন মানে গণমাধ্যমে, তো কয়েকটা গণমাধ্যমে তো এই নিউজটা হয় না। মানে সে আওয়ামী লীগের এমপি, মানে মেয়র ছিল বা চেয়ারম্যান ছিল, বিভিন্ন ব্যাংকে তার ঋণ খেলাপি রয়েছে, সে পলাতক আসামি ছিল, এগুলো তো এমনি এমনি গণমাধ্যম করে না। আর যদি আপনি মনে করেন যে ভুয়া নিউজ, ওকে,
ওই গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেন, প্রতিবাদ করেন, কোনো প্রতিবাদ কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই। তো যাই হোক, আরেকটা কথা বলি, দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশে খুব ভালো রাজনীতি করতেছে। তারাতে যে সময় তাদের আসলে তাদের জন্ম, সেই সময় যদি বিবেচনা করেন, সেই সময় থেকে এখনো পর্যন্ত তাদের সাংগঠনিক সক্ষমতা বেশ ভালো। তবে আমার একটা অনুরোধ থাকবে, শুধুমাত্র ইসলাম চর্চা বা আদর্শ চর্চা এইটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনাদের অন্যতম দায়িত্ব দেশের সংস্কৃতি, কালচার, দেশের মানুষের আচরণ এইটা পরিবর্তন করা। শুধুমাত্র যদি আপনি আমাকে বলেন যে রাশেদ ভাই বাটপার, রাশেদ ভাই চোর, তাহলে তো হবে না। আমার কাছে তো আপনার দাওয়াত নিয়ে আসতে হবে যে রাশেদ ভাই এই দাওয়াত আপনি গ্রহণ করেন। তো আপনি তো বিভিন্ন বিএনপির কাছে আপনি দাওয়াত নিয়ে যান, বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে যান, তাবলিগ জামাত যেটা করে, কিন্তু আপনি সেইটা না করে আপনি কিন্তু চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে, কিন্তু আপনি কিন্তু এটা বলতেছেন না চাঁদা ওঠে গুলশানে ভাগ যায় রূপায়ণে, এই কথা কিন্তু আপনি বলতেছেন না। ভাই দেখেন, মানে তার বক্তব্য খেয়াল করেন, সে এনসিপির বিষয়গুলোকে খুব নর্মালভাবে দেখতেছে, মানে খুব তাকে প্রটেক্ট করার চেষ্টা করতেছে, কারণ এনসিপির সাথে তাদের এখন একটা ভালো সম্পর্ক আছে। কিন্তু এই সম্পর্ক যখন 1 বছর পরে থাকবে না, তখন কি তিনি এনসিপিকে এইভাবে প্রটেক্ট করবেন? আই থিঙ্ক করবেন না। এই যে আমাদের সমালোচনা আলোচনা, আমি এইবার মূল জায়গায় আসি, এটা কেন হয়? এটা সম্পর্কর খাতিরে। এখন জামাতের সাথে তাদের খুব ভালো সম্পর্ক, এনসিপির সাথে ভালো সম্পর্ক, মনে করেন আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের বিষয়ে তিনি এখন কোনো সমালোচনা করবেন না, জামাতের ব্যাপারে করবেন না। বিএনপির সাথে যেহেতু সম্পর্ক খারাপ, অ্যান্ড বিএনপির মনে করেন অপরাধ আছে, হ্যাঁ, কিন্তু সেই অপরাধকে আরও বড় হিসেবে জাতির কাছে তুলে ধরে কিভাবে বিএনপিকে আসলে ভিলিফাই করা যায়, ভিলেন বানানো যায়, সেই কাজটাও কিন্তু আছে, এটাও সত্য। হ্যাঁ, আপনি যে দেখছেন না যে তৃণমূলের একজন কর্মীর আচরণে আপনি একদম বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানকে বলছেন যে জনাব তারেক রহমানের নির্দেশনা এটা হয়েছে, নেতার নির্দেশনা ছাড়া কোনোভাবেই আপনার হইতে পারে না, চাঁদাবাজি হইতে পারে না, এই কথা বলা হচ্ছে। আরও বলা হচ্ছে যে আপনার চাঁদা তুললে পুরস্কার আর ধরা খাইলে বহিষ্কার। এটাও কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই বয়ানগুলো, এই স্লোগানগুলো মাঠে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। হয়তো ইসলামী আন্দোলনের যারা দর্শক রয়েছে, যারা নেতৃবৃন্দ রয়েছে, আমার উপর ক্ষুব্ধ হবেন, আমি তাদের প্রতি এই অনুরোধ রাখতে চাই, আপনাদের দায়িত্ব অনেক বেশি, আমার থেকে বেশি। আমি ভাইকে ভাই বলেছি, আমার মতন একজন খুব সাধারণ শিক্ষার্থী বা জেনারেল পড়াশোনা করেছেন, আমি তাকে মনে করেছিলাম হয়তো তিনি আলেম বা ওই অঙ্গনের লোক। তো যাই হোক, আমার থেকে তার হয়তো এখন জ্ঞান বেশি, কারণ তিনি ইসলাম চর্চাটা একটা দলের হয়ে অনেক বেশি করতেছেন, বা ওই দলের রাজনীতি করতেছেন। তাদের রাজনীতি কিন্তু ইসলামকে কেন্দ্র করে বা আদর্শকে কেন্দ্র করেই। আপনার দায়িত্ব কিন্তু আমার থেকে অনেক বেশি। আমার ভুলগুলোকে এইভাবে জাতির সামনে ঘৃণা হিসেবে না তুলে ধরে আমাকে ডাকা, রাশেদ ভাই এই কাজটা মানে এইভাবে করলে ভালো হয়, আমি তখন কি হব? ইসলামী আন্দোলনের প্রতি আমি আকৃষ্ট হব। আমি তখন সর্বত্র বলবো যে হ্যাঁ, বাংলাদেশে যদি কোনো একটি দল ইসলাম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে, আদর্শ নিয়ে রাজনীতি করে, মানুষের কাছে শান্তির কথা বলে, মানুষের কাছে হেদায়েতের কথা বলে, সেই দলটি হলো ইসলামিক আন্দোলন বাংলাদেশ। আমি চাই যে তারা সেই জায়গায় ইনশাল্লাহ যাবে, আমি প্রত্যাশা করি। জি, আমাকে শেষ করতে হবে, একেবারে আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই। রাশেদ বেশ কিছু কথা বললেন, মানে চোরে না শুনে ধর্মের কথা, তারপরেও ধর্মের কথা শোনাতেই হবে বা বলতেই হবে যে এইগুলি বন্ধ করা। আমি শেষ করব আপনার বক্তব্য দিয়ে। জি, আমি কয়েকটা বিষয়, উনি চমৎকার কথা বলেছেন, আমি কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী যদি খারাপ হয়, চাঁদাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, এটার দায় দায়িত্ব অবশ্যই এর আমিরকে গ্রহণ করতে হবে। এটা আমি আমার দল থেকে বললাম না, এটা আমি বিশ্বাস করি। এটা আপনার মত, কিন্তু আমার মত হলো এটার দায় দায়িত্ব আপনি পারবেন না, আপনার সারা দেশের কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে আপনি পারবেন না। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমিরকে গ্রহণ করতে হবে, তার এই মেকানিজমটা থাকতে হবে। হ্যাঁ, ভুল হতে পারে, যে একজন ভুলে একজন লোক আসছে, কিন্তু যখনই ধরা পড়বে যে এই বিষয়টা অন্যায়, তৎক্ষণাৎ এই দলে, এই সংগঠনে এই মেকানিজম থাকতে হবে যে ভুল হয়েছে, অতএব তার শাস্তি এটাকে গ্রহণ করতে হবে। যদি সেইখানে সেই মেকানিজম না থাকে, দায় দায়িত্ব শীর্ষ নেতৃত্বকে গ্রহণ করতেই হবে। এটা আমি অন্যের দিকে আঙ্গুল না তুলে আমি আমার নিজের দিকেই এটা বলতে চাই। দ্বিতীয় নম্বর, উনি বেশ কয়েকটা বিষয় এনেছেন যে জামাতের সাথে আমাদের তো চিন্তাধারা এবং আদর্শিক একটা দূরত্ব আছেই, সেটা বহালই আছে, সেটা থেকে কোনো তো হয় নাই। কিন্তু তারপরে আমরা দেখছি বাংলাদেশে একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে বসা এই মুহূর্তে। এটা যারা সচেতন তারা বুঝতে পারছেন যে বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির যে কালো থাবা বিস্তার হচ্ছে, এই সময়ে তার অবস্থান তার কাছে, আমার অবস্থান আমার কাছে। আমরা অন্তত পক্ষে আগামী দিনের রাজনীতিটা যেন সুন্দর হয়, এটার জন্য আমরা একটা
সমঝোতামূলক ইয়াতে আছি। কিন্তু আমরা তো যদি এক হয়ে যেতাম তাহলে তো হয় জামাতপুর নাম চেঞ্জ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে চলে আসবে, আর না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম চেঞ্জ করে আমরা জামাত ইসলামীতে যোগ দিয়ে দিতাম। সেটা তো হয়নি। এনসিপির ব্যাপারে আমরা নমনীয় না, এনসিপির ব্যাপারেও নমনীয় না, আবার বিএনপির ব্যাপারেও কঠোর না। বিএনপির ব্যাপারে যে কথাটা এসছে এটার মূল গোড়াটা আপনাকে বুঝতে হবে। আমরা কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে একত্রে আন্দোলন করেছি, সেখানে বিএনপিও ছিল। আমরা চেয়েছি কি নতুন একটা বাংলাদেশ, তাই তো? সেই নতুন বাংলাদেশের জন্য যে যে জায়গাগুলিতে সংস্কার করা দরকার সেইগুলিতে যখন আমরা আমাদের ভয়েস রেজ করা শুরু করলাম, তখন আমাদেরকে বলা হলো যে চরের পীর, চরের দল, মৌলবাদী দল, ঠিক যারা মানে হাসিনা যে ভাষায় কথা বলতেন সেই ভাষাতে কথা বলা শুরু করলো। তারপরেও এখনও আমরা আমাদের প্রতিপক্ষ মনে করি না বিএনপিকে। আমরা কেন বিএনপির ব্যাপারে বেশি বলতে হয়? কারণ এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব এখন বিএনপি করছে। অতএব সে যদি একটা সঠিক সিদ্ধান্ত নেয় সেটা আমাদের জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর হয়। অতএব কিছু বিষয় আমাদের না বললে সেই জায়গাগুলিতে মানে বলার তো আর কেউ নেই। আমি আমার কথা শেষ করব, আমি আর কি কিছুক্ষণ সময় পাবো? একটু 1 মিনিটে শেষ করবেন, আমাকে শেষ করতে হবে। আমি কোরআনের একটা আয়াত বলবো, সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো? তোমরা কেন সংগ্রাম করছো না, লড়াই করছো না? অথচ কত নির্যাতিত নর নারী ও শিশুরা আর্তনাদ করে বলছে, আয় আল্লাহ, তুমি এই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও এবং তোমার পক্ষ থেকে বন্ধু পাঠাও, নেতা পাঠাও, সাহায্যকারী পাঠাও। আমি আমার আজকের আলোচনার সর্বশেষে এতটুকু বলতে চাই, এদেশের যারা নতুন বাংলাদেশ দেখতে চান, যারা এই দেশটাকে ভালো দেখতে চান, তাদেরকে সূরা নিসার 75 নম্বর আয়াত অনুযায়ী এদেশের মজলুম মানুষগুলির জন্য বন্ধু, নেতা বা সাহায্যকারী হয়ে উঠতে হবে। আমাদের যত রাজনৈতিক দলগুলি আছে তারা যেন এই ভূমিকায় অবতীর্ণ হন, এটাই আমার প্রত্যাশা। জি, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। একটা জিনিস অ্যাড করি, দেখেন ভার কথাগুলো চমৎকার লাগলো যে আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিলাম তাদের ভিতরে সংহতি দরকার, সম্পর্ক দরকার। তা আমি জাস্ট এইটাই বলতে চাই, দেখেন এই মুহূর্তে আপনি প্রত্যেকটা কর্মীর কাজের জন্য আপনি কোনোভাবেই শীর্ষ নেতাকে জড়ালে সম্পর্কটা থাকবে না, বরং ব্যক্তির দায় ব্যক্তিকেই দিতে হবে। ব্যক্তির দায়ের কারণে যদি আমাকে দায়ী করেন তাহলে কিন্তু এই সম্পর্ক কখনো থাকবে না। এই জন্য আমি সবার প্রতি আহ্বান রাখবো যে আসুন আমরা এক থাকি। এই যে তর্ক বিতর্ক, এটার একমাত্র সমাধান হলো যে এক থাকতে হবে, নিজেদের ভিতরে সহনশীলতা থাকতে হবে, ফেসিবাদ বিরোধী শক্তিকে যে কোনো মূল্যে এক থাকতে হবে। এক না থাকলে সবাই বিপদে আমরা। জি, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।